হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? কিরম গরম পড়েছে তোমাদের ওখানে একটু জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আমাদের এখানে তো গরম পড়েছে, বাট এই গত 2-3 দিন ধরে দেখছি মানে রাতের দিকটা মানে ধরো এই 8টা-9টার পরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যার জন্য নিচে আর কি হেঁটে এসে তারপরে সব মানে দরজা টরজা খুলে দিয়ে বসে টিভি দেখতে হেভি লাগে, মানে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আরাম লাগে। তো আজকে অফিস গেছিলাম, অফিস থেকে এসে খুব চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, তো চট করে দেখে নাও কি বানালাম অফিস থেকে এসে। এদিকে খুব খিদেও পাচ্ছিল, আবার এদিকে মনে হচ্ছিল কিছু চটপটা খাই, তো সেই কারণে দেখলাম একটুখানি আটা মাখাই ছিল, তো সেটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিচ্ছি, তার সাথে অল্প একটু নুনটা দিচ্ছি তার কারণ হচ্ছে এটা তো পরোটার জন্য মাখা ছিল না, রুটির জন্য মাখা ছিল, তো নুন দেওয়া ছিল না, তো সেই কারণে। আর এটা হচ্ছে পাওভাজি মশলা, তো পাওভাজি মশলাটা ভেতরে দিয়ে এবার এই যে ফোল্ড করে বেলে নিয়ে তারপর সেঁকবো। বাট আমাদের বাড়িতে না পরোটা একদম বলা যায় একদম হালকা তেলেই হয়, বেশি তেলে একদমই হয় না, তো জাস্ট ওপর দিয়ে তেলটা ব্রাশ করে দেওয়া হয়। তো আজকে ভাবছি এটা একটু ঘি দিয়ে বানাবো, তাহলে বেশ একটু মুড়মুড়ে টাইপেরও হবে। ডুগু যখন ছোট ছিল বা ধরো বিয়ের পরে পরে আর কি, তো অভিজিৎ তো মাঝে মধ্যেই থাকতো না, ধরো 15 দিনের জন্য গেছে অফিসের কাজে আর কি, এরকম আর কি, হয়তো 1 সপ্তাহ নেই, তো তখন না মোস্টলি আমি এইরকমই একার জন্য তো এই টাইপের। আর আমি বরাবরই একটু রুটি পরোটা মানে শুকনো শুকনো আর কি খেতে খুব ভালোবাসি, ভাত খেতে খুব একটা পছন্দ করি তা না, বাট বিরিয়ানি পোলাও এসব ভালোবাসি। তাই অভিজিৎ সবসময় খুব আমাকে খ্যাপায় আর কি, বলে শুকনো ভাত খায় না, এদিকে ভাতের মধ্যে কোনো একটা ফ্লেভার অ্যাড হয়ে গেলেই খেয়ে নেয়। তো যাই হোক, তো তখন না এই ধরনের সব বিভিন্ন রকমের পরোটা, ছাতু পরোটা, পনিরের পরোটা, তারপরে দোসা, এইসব আর কি বানিয়ে খেতাম আর কি বিভিন্ন রকম। তাহলে কী হতো মানে কার্বোহাইড্রেটটাও পেতাম আর সাথে সবজিগুলোও খাওয়া হয়ে যেত। তো এই যে বসিয়ে দিয়েছি তাওয়াতে, একেবারে গরম গরম পুরো ধোঁয়া উঠছে। যাই হোক, হালকা করে একটু ঘি দিয়ে, দেখে বুঝতে পারছো কিনা জানি না, দেখো তাওয়াটা প্রায় শুকনো। আর এপাশে পরের পরোটাটাতে ওপর দিয়ে একটু দিলাম পাওভাজি মশলাটা, তো দেখো পরের পরাঠার লুক আরও বেশ অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, যেহেতু ওপর দিয়ে দিয়েছি। বাট খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আর এটা তোমরা ওই ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়েও সার্ভ করতে পারো, দই দিয়ে বা সস দিয়ে বা আচার দিয়ে। তো আমি একটুখানি আচার দিয়েই খেলাম। তো অফিস গেলে না সকালবেলা মোস্টলি ওই কর্নফ্লেক্স, দুধ আর অ্যালমন্ড এসবই খাওয়া হয়। তারপরে তোমার হয়তো বাদাম মিল্ক, হরলিক্স এইসব খেলাম। এইসবের ওপরেই মোটামুটি আমি প্রায় বেলা 11টা সাড়ে 11টা অবধি থাকি, মানে ঘুরিয়ে ফিরিয়ে যখন যেটা মুড হয়। আর তারপর বেলার দিকে ফ্রি হয়ে গেলে হয়তো কখনো যদি ইচ্ছে হয় স্যান্ডউইচ খাই, আর না হলে একবারে বাড়িতে এসে এরকম মন মতন কিছু খাই আর কি। তো ইন জেনারেল আমি সামহাও না, আমি নিজের হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসি। অদ্ভুত একটা ব্যাপার, মানুষ বলে যে নিজের রান্না খেতে খেতে বোর হয়ে যায়, বাট আমি কখনো বোর হই না। মানে দিনে একবার তো অ্যাটলিস্ট আমার নিজের হাতে কিছু করে খেতেই হবে, এরকম আর কি ব্যাপার। যাই হোক, তাই এসে চট করে বানালাম অনিয়ন পরোটা বা মশলা পরোটা যাই বলো। তো তোমরাও খেয়ে দেখো, মানে করে খেয়ে দেখো, ভালো লাগবে। আচ্ছা, এবার হলো আসল বক্তব্য, সেটা হচ্ছে হঠাৎ করে আমি ব্লগিং কেন শুরু করলাম। তো ব্লগিংয়ের বলতে পারো এই মানে
এই পর্যায়ে পৌঁছানোর কয়েকটা ধাপ রয়েছে। প্রথমত, কোভিডের টাইমে রোজ না বিকেলবেলা অফিসের পরে বেশ সুন্দর সব কিছু দিয়ে মশালা টি বানাতাম, মানে এলাচ, তারপরে লবঙ্গ সব দিয়ে আর কি, তেজপাতা। তো ডুগ্গু সেটা বেশ দীর্ঘদিন বোধহয় অবজার্ভ করেছে, করে একদিন এরকম সব রেডি করে ডাকছে, মাম্মা এসো, মাম্মা এসো। রেডি মানে জাস্ট ওই মানে যা যা মশলা দেবো সেগুলোকে বের করে আর কি। তারপরে হঠাৎ কি মনে হলো, আমিও ওর ওটা ভিডিও করলাম, বা আমাকে পাঠালাম, প্লাস তোমার কিছু বন্ধু বান্ধব, আমার অফিসের কিছু বন্ধুদের সাথেও বেশ ক্লোজ, তো ওদের কাছেই পাঠালাম। এই আর কি। আমার অফিসের বন্ধুরা হঠাৎ করে খুব মানে জোর করতে শুরু করলো যে এরকম এটা ইউটিউবে দে। তো তখন সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়াই ছিল না। তো ওরা বলছে ইউটিউবে দে, এটা মেমোরি হিসেবে থেকে যাবে, পরে দেখলে ভালো লাগবে। তো সেই হিসেবে হঠাৎ করে দিলাম। এবার তার সাথে না আমি অলমোস্ট প্রত্যেক দিন বিকেলে কোভিডের টাইমে অফিসের পর বেশ নতুন নতুন ডিশ বানাতাম, স্পেশালি স্ন্যাক্স আইটেম। তো সেগুলো সব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতাম, তো সেগুলো দেখে আর ফেসবুকেও দিতাম। তো ওই অফিসের ওই বন্ধুদের গ্রুপটাই আর কি, ওরা সব খুব জোর করতে শুরু করলো যে এরকম এগুলো ইউটিউবে দে, ওখানেই রেখে দে, আমাদেরও সুবিধা হবে, যখন চাইবো দেখতে পারবো, বানাতে পারবো, আর তোরও মেমোরি থেকে যাবে। তো দিতে দেখলাম বেশ ভালোই টুকটাক রেসপন্স আসছে। তো এরকম দিতে শুরু করলাম, মোটামুটি মাঝে মাঝেই দিতাম, বেশ কিছুদিন দিয়েছি। তারপর না হঠাৎ করে অভিজিতের শরীরটা খারাপ হয়। তো এই যেই কারণে এখন অপারেশনটা হলো আর কি, তো সেটা বলতে পারো কোভিডের টাইম থেকে শুরু হয়। মানে ছোটোখাটো এটা ওটা সিমটম লেগেই থাকতো, আর প্রচুর ডাক্তার এদিক ওদিক করে করে বুঝতেই পারছো প্রায় 3 বছর ভোগার পর এখন গিয়ে সেটা সর্ট আউট হলো। হোপফুলি ফিউচারে অ্যাটলিস্ট এই রিলেটেড কিছু ফেস করতে হবে না। তো ও যেহেতু খেতে পারছিল না, ওর শরীরটা খারাপ হয়ে গেল, তো সেই কারণে আমিও বন্ধ করে দিলাম যে ওই খেতে পারছে না, তো আমি করে কি করব। তারপর তোমরা অনেকেই আমাকে চেনো সেন্সেশনের থ্রুতে। তো যখন সেন্সেশনে মানে ওই যখন আমাকে আর কি জিম টিম যাওয়া পম্পের সাথে, তারপর তোমার এইসব অন্যান্য অনুষ্ঠানে দেখেছো, তারপরে ডুগুকে দেখেছো। তো ডুগু এসে মাঝে মাঝে বলতো যে এরকম তুমিও করতে পারো, তুমি তো আগে করতে, তুমি তো অনেক আগে শুরু করেছিলে, তুমি কেন কন্টিনিউ করছো না, এরকম আর কি, কেন বন্ধ করে দিলে। আলাম আচ্ছা ঠিক আছে। তো 2-1বার বলেছে, কানে ঢুকেছে, বাট তারপরেও বেসিক্যালি অফিস নিয়ে এত ব্যস্ত থাকি, তো সেটা আর হয় না। তো তারপরে এখন বাবা মা কত সামার ভ্যাকেশনে এলো, তো আসতে মায়ের হাতের রান্না, মানে দেখো প্রত্যেকেরই মায়ের হাতের রান্না ফেভারিট, সে ভালো হোক কি মন্দ হোক, প্রত্যেকেরই সেটা ফেভারিট এবং সেটা তাদের কাছে ইউনিক বলা যায়। বাট সামহাও আমার মানে মায়ের রান্নার প্রশংসা অনেক জায়গাতেই শুনেছি। তো আর মায়ের কনসেপ্টও টোটালি ডিফারেন্ট লেভেলে বলা যায়। তুমি ইন্ডিয়ান বলো, চাইনিজ বলো, যাই দেবে প্রত্যেকটারই টেস্ট দুর্দান্ত আর কি। মানে সেই শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস, আর মানে অথেন্টিক বাঙাল রান্না থেকে শুরু করে এভরিথিং। তো যাই হোক, তো তখন হঠাৎ মনে হলো যে এরকম যখন আর কি ওরা আসে এখানে, যে এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রেখে দিলে চিরজীবন আর কি, মানে কি বলবো, বলে না স্মৃতি রোমন্থন করা যাবে, সেরকম ব্যাপার আর কি। তো সেইটা অ্যাকচুয়ালি খুব স্ট্রংলি কাজ করলো, মানে এই ফ্যাক্টরটা, যে যদি এই মোমেন্টগুলো ভিডিও করে রেখে দিই, মায়ের রান্নাগুলো ভুলবও না, যখন তখন আর কি দেখাও যাবে কীভাবে কি করেছিল। তো সেই হিসেবে আর কি। আর তার সাথে বাবার সাথে তো চলতেই থাকে মজা ঠাট্টা প্রত্যেকেরই, মানে আমার সাথে, ডুকুর সাথে, সবার সাথেই আর কি।
তো সেই আর কি। আর ওরা থাকলে প্রচুর এদিক ওদিক ঘোরাও হয় টুকটাক আর কি। তো বাবা মা ঘুরতে ভীষণ ভালোবাসে, বাড়িতেও দুজনেও প্রায়ই এখানে ওখানে বেরিয়ে যায়। তো এই আর কি। তো সেইটা হঠাৎ করে আমার খুব মনে হলো যে এরকম সত্যি কথা বলতে এসে আমার কাছে টানা এতদিন কখনো থাকেনি। আর যখন শুরু করলাম তখন মায়ের সার্জারি ডেটও কনফার্ম হয়নি, তো বা হবে সেটাও জানতাম না। তো সেই ভেবে হঠাৎ করেই শুরু করে ফেললাম ব্লগিং করা, মানে যেদিনকে ডুগুর প্লাস্টার খুললো সেদিন থেকে, গত বছর আর কি। তো এই আর কিছু না। তো বেসিক্যালি মানে ব্লগিং শুরু করার মেন উদ্দেশ্যটাই মানে সেই মুহূর্তে ছিল আর কি, যেটা ট্রিগারিং ফ্যাক্টর বলা যায়, যে সমস্ত কিছুকে আর কি, সব মোমেন্টগুলোকে ক্যাপচার করে ইউটিউবে আর কি বন্দি করে রেখে দেওয়া, যাতে যখন তখন সেগুলো দেখে একটু ভালো লাগা আর কি যাকে বলে। ডুগুরও বড় হলে হয়তো ভালো লাগবে দেখে, এই সব আর কি। এই ছাড়া মানে ওই মুহূর্তে এছাড়া অন্য কোনো ফ্যাক্টর কাজ করছিল না, মেনলি সব মানে মোমেন্টগুলোকে ক্যাপচার করে রেখে দেওয়া, এই। এপাশে আজকে আবার ডিনারে হচ্ছে পনির পরাঠা। তো ঘরেই আমি ছানাটা বানিয়েছি, তো সেটা পম্পাকে বললাম ছানাটাকে একটু আর কি পনির ভুর্জি যেমন করে ওরকম করে তারপর পরাঠা বানাতে। তো এখন সেটা করছে। আর তার সাথে একটু শুকনো শুকনো সেই মোগলাইয়ের সাথে যেমন আলুর তরকারি করে মাখা মাখা, ওরম টাইপের আলু তরকারি একটু করবো আমি পরে সন্ধ্যেবেলা। তার আগে এখন খেয়ে দে ডুগুকে পড়ানো, মানে রিভিশন করানো। আমি অফিস গেছিলাম সকাল থেকে, মোটামুটি করেই রেখেছিলো, এখন আর কি সব ধরলাম। তো সব কাজ শেষ, এবার শুধু এডিটিং করব আর সাথে সন্ধ্যাবেলা ওয়াকে যাব, এই আর কি। আর আজকে হয়তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে আবার অফিস যাওয়া। তো চলো যাই, নিচে গিয়ে দেখি কি অবস্থা। এই যে এপাশে চলছে পনির পরাঠা বানানো, পম্পা বানাচ্ছে। তো ছানাটাকে পম্পাকে বলেছিলাম একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিতে, আর অল্প একটু হলুদও দিয়েছে। তো এছাড়া কোনো মশলাপাতি কিছু দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে অভিজিৎ মা ওরা তো ঝাল খায় না। অভিজিৎ খাবে কদিন পর থেকে, বাট মাকে ঝালটা একদমই দেওয়া হয় না। তো সেই কারণে তো খাওয়ার সময় আমি কাঁচা লঙ্কা নিয়ে নেবো আলাদা করে, এই আর কি। বাট এই পরোটাটাও খুব ভালো হয় খেতে, তোমরা ডেফিনেটলি ট্রাই করো। এই যে দেখো ভুর্জিটা, ইনফ্যাক্ট শুধু রুটি দিয়েও এই ভুর্জি খেতে খুব ভালো লাগে। বাট মাঝে মধ্যে পরোটাটাও বেশ ভালোই লাগে, আর কম তেলেই হয়। ওই যে পেছনে দেখছো ব্রাশের জারটা, ওটা দিয়ে ব্রাশ করে করে পরোটা বানানো হয়, মানে তেলটা আর কি ব্রাশ করে দেওয়া হয়, সেই কারণে অসুবিধা নেই। চলে এলাম রান্নাঘরে আবার, আর আলুর তরকারিটা বানাবো যেটা বলছিলাম, আর সাথে চা করব। তো পরোটাটা শুধু এমনি সস বা দই ঠই দিয়েও খাওয়া যায়, বাট আজকে হাতে সময় আছে তাই পুরো সুন্দর করেই সব কিছু বানিয়ে আর কি সার্ভ করব ভাবলাম, এই আর কি। তো এটা একদম কোনো মশলা দেবই না, বলা যায় জিরো মশলা। তো এখানে প্রথমে সর্ষের তেল নিলাম, তার মধ্যে অল্প একটু নুন দিয়েছি যাতে তেল ছিটে না আসে, আর তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দিলাম আলু। তো আলু মোটামুটি একটু বড়ই ছিল, তো সেটাকে 4 টুকরো করে সেদ্ধ করে তারপর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে নাড়তে নাড়তেও আরও ছোট করে নেওয়া যায়। তো চলো এবার এটা একটু নেড়ে নিই। বেশিক্ষণ নাড়তে লাগবে না, তার কারণ হচ্ছে অলরেডি আলুটা সেদ্ধ করা। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর সাথে টমেটো কুচি। হলুদ একদম অল্পই দেবো, নাহলে হলুদের গন্ধ লাগবে আবার, কারণ একদম হালকা তরকারি তো।
এবার দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখ কিন্তু চিরিনি, কারণ তরকারি আমার ঝাল লাগবে না, ওই জাস্ট আমি একটুখানি লঙ্কা টিপে খেয়ে নেবো সেই কারণে দিলাম। ব্যাস, এছাড়া আর কোনো মশলা কিন্তু দিচ্ছি না। চাইলে অল্প একটুখানি হিং দেওয়া যায়, বাট সেটা স্টার্টিংয়েই দিতে হয়। এবার একটু নুন আর চিনি, অল্প চিনি দেবো, আর পরিমাণ মতো নুন। তো নুনটা কিন্তু সাবধানে দিতে হবে, তার কারণ হচ্ছে নুন দিয়ে আলুটা অলরেডি সেদ্ধ করা, আর তার সাথে আমি তেলের মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, তাই আগে অল্প করেই নুন দিয়ে দেখে নেব লাস্টে কীরকম কী আছে সেই বুঝে আর কি। এবারে দিয়ে দেবো বেশ বেশি করে ধনেপাতা কুচি। চলো আবার খানিকক্ষণ নেড়ে নিই এটা। এবারে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দেবো, তার কারণ হচ্ছে মানে ফুটতে ফুটতেই টমেটো ওগুলো সব আর কি কুকড হয়ে যাবে, মানে সব কিছু বেশ সুন্দর নরম হয়ে আর সুন্দর একটা টেক্সচার আসবে, কালারও আসবে। কোনো কিন্তু মশলা দিলাম না, জাস্ট নুন মিষ্টি আর অল্প একটু হলুদ গুঁড়ো, ব্যাস। তো চলো এবার এটা একটু ভালো করে ফুটুক, ততক্ষণে আমি ওপাশে চাটা করে নিই। বাড়িতে আমাদের সেরকম কখনোই দুধ চা বানানো হয় না, যদি না কোনো গেস্ট আসে। তো আজকে জানি না কি হলো, মনে হঠাৎ করে দুধ চা বানাতে ইচ্ছে করলো, তাই অল্প করে আমার জন্যই একটু দুধ চা বানাচ্ছি। আর মা আর অভিতের জন্য লিকার চাই বানাবো, কারণ ওরা লিকারই খায়, মানে ব্ল্যাক টি। তো আমিও তাই খাই সারাদিন, বাট আজকে একটু ইচ্ছে হলো, বহুকাল পরে বলা যায়। আর এপাশে দেখো তরকারিটা রেডি। এবার দু একটা আলু একটু ভেঙে দেবো, ব্যাস সুন্দর একটা মাখো মাখো টেক্সচার এসে যাবে। এই যে দেখো একদম কড়া করে দুধ চা বানিয়েছি আমার জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আপলোড করে তারপরে যাব বন্ধুদের সাথে ওয়াকে। আর তোমরা কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। চলো টাটা।